ম্যারি কুরি বিজ্ঞান জগতের এক অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন প্রথম নারী যিনি নোবেল পুরস্কার জিতেছিলেন এবং একমাত্র ব্যক্তি যিনি দুটি ভিন্ন বিষয়ে পদার্থ ও রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন। কিন্তু তার সাফল্যের পথ কখনোই মসৃণ ছিল না, বরং সংগ্রাম, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি এই উচ্চতায় পৌঁছেছিলেন। ম্যারি কুরি জন্মগ্রহণ করেন 1867 সালের পোল্যান্ডের ওয়ার্স শহরে। সেই সময় পোল্যান্ড রাশিয়ান শাসনের অধীনে ছিল, কিন্তু সেই সময় মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ ছিল। তবে তার বাবা মার জন্য সে ঘরে বসে বিজ্ঞান সম্পর্কে ধারণা পায় এবং তার মনে জ্ঞান অর্জনের অদম্য ইচ্ছাশক্তি জন্মায়। মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না থাকায় তিনি ফ্লাইং ইউনিভার্সিটি নামে গোপন শিক্ষা প্রতিষ্ঠানে পড়া শুরু করেন। কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়া। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি প্যারিসে যান এবং সোরবান বিশ্ববিদ্যালয়ে পদার্থ ও গণিত বিষয়ে পড়াশোনা শুরু করেন। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ধাপে ধাপে আকরিক বিশ্লেষণ করে ম্যারি কুরি প্রথমে এক অজানা মৌল আবিষ্কার করেন, যা ইউরেনিয়ামের চেয়েও অনেক বেশি তেজস্ক্রিয়। তিনি তার জন্মভূমি পোল্যান্ডের প্রতি সম্মান জানাতে এই মৌলটির নাম রাখেন পোলোনিয়াম। কিন্তু তার অনুসন্ধান এখানেই থেমে থাকেনি। তিনি আরও গভীরভাবে গবেষণা করে একটি নতুন মৌল আবিষ্কার করেন, যা ছিল আরও অনেক শক্তিশালী তেজস্ক্রিয়। এর নাম দেন তিনি রেডিয়াম। ম্যারি কুরি শুধু একজন মহান বিজ্ঞানীই নন, তিনি মানবতার সেবায়ও ছিলেন অগ্রগামী। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি তার বৈজ্ঞানিক জ্ঞান এবং তেজস্ক্রিয়তার আবিষ্কারকে ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের জীবন বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইউরোপ জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। লক্ষ লক্ষ সৈনিক যুদ্ধক্ষেত্রে আহত হচ্ছিলেন এবং তৎকালীন চিকিৎসা পদ্ধতি ছিল অত্যন্ত সীমাবদ্ধ। আহত সৈনিকদের দেহের অভ্যন্তরীণ আঘাত, ভাঙা হাড় এবং গুলির অবস্থান নির্ণয় করতে না পারায় চিকিৎসকদের অস্ত্রোপচার করা খুবই কঠিন হয়ে পড়েছিল। ফলে অনেক সৈনিক অনাকাঙ্ক্ষিত মৃত্যুর শিকার হন। ম্যারি কুরি এই সংকটময় সময়ে তার বৈজ্ঞানিক মেধা এবং মানবিক মূল্যবোধ দিয়ে সিদ্ধান্ত নিলেন যে তিনি তার জ্ঞানকে মানুষের সেবায় কাজে লাগাবেন। ম্যারি কুরি জানতেন এক্স-রে ব্যবহার করে মানুষের শরীরের অভ্যন্তরীণ চিত্র দেখা সম্ভব, যা অস্ত্রোপচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এক্স-রে মেশিন ব্যবহার করে সৈনিকদের দেহে থাকা বুলেট এবং হাড়ের ক্ষত নির্ণয় পদ্ধতি প্রয়োগ করার পরিকল্পনা করেন। তবে এক্স-রে মেশিন তখন বড় এবং ভারী ছিল, যা যুদ্ধক্ষেত্রে বহন করা সম্ভব ছিল না। তাই ম্যারি কুরির উদ্ভাবনী চিন্তা করে মোবাইল এক্স-রে ইউনিট তৈরি করেন, যা পরে লিটল কুরি নামে পরিচিত হয়। তিনি পুরনো গাড়িগুলিকে পরিবর্তন করে তাতে এক্স-রে মেশিন, জেনারেটর এবং ডার্ক রুম স্থাপন করেন, যা সরাসরি যুদ্ধক্ষেত্রে গিয়ে আহত সৈনিকদের এক্স-রে করা যায়। 1914 সালের শেষের দিকে ম্যারি কুরির তত্ত্বাবধানে প্রথম মোবাইল এক্স-রে ইউনিট যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়। তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন ফ্রন্ট লাইনে যান এবং এক্স-রে মেশিন পরিচালনা করেন। শুধু তাই নয়, তিনি নার্স এবং চিকিৎসকদের এক্স-রে ব্যবহারের পদ্ধতি শেখানোর জন্য প্রশিক্ষণও দেন। ম্যারি কুরির প্রচেষ্টায় প্রায় 150টি মোবাইল এক্স-রে ইউনিট এবং 200টি স্থির এক্স-রে ইউনিট স্থাপন করা হয়, যা লাখো সৈনিকের জীবন বাঁচাতে সহায়ক হয়েছিল। ম্যারি কুরি শুধুমাত্র এক্স-রেতেই থেমে থাকেননি। তিনি তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সংক্রমণ ও ক্ষত নিরাময়ের উপায়ও বের করেন। তেজস্ক্রিয়তার সাহায্যে ক্ষতস্থানের জীবাণু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি চালু করেন, যা যুদ্ধক্ষেত্রে সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকর ছিল। তবে রেডিয়াম অত্যন্ত ব্যয়বহুল এবং দুর্লভ ছিল। ম্যারি কুরি ব্যক্তিগতভাবে তার নিজের সংগৃহীত রেডিয়াম যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেন, যা নিঃস্বার্থ মানবিকতার উজ্জ্বল উদাহরণ। ম্যারি কুরি গবেষণাগারের অর্থ সংকট সবসময় ছিল, কিন্তু তিনি যুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করতে কখনো পিছু হটেননি। তিনি নিজের নোবেল পদক পর্যন্ত বিক্রি করার কথা ভেবেছিলেন, যদিও পরে তা করতে হয়নি। তার অবদানের স্বীকৃতি দিতে ফরাসি সরকার তাকে সম্মাননা দিতে চাইলে তিনি তা গ্রহণ করেননি। তার মতে,
আমি যা করেছি তা মানবিক দায়িত্ব থেকে করেছি, সম্মানের জন্য নয়। যুদ্ধের পর ম্যারি ক্যুরি তার গবেষণায় ফিরে আসেন এবং রেডিয়ামের চিকিৎসা এবং বৈজ্ঞানিক প্রয়োগ নিয়ে আরও গভীরভাবে কাজ করেন। তার যুদ্ধকালীন অবদানের জন্য তিনি শুধু ফ্রান্সেই নয়, সারা বিশ্বে সম্মানিত হন। তবে দীর্ঘ সময় তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে থাকার কারণে তিনি তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত ছিলেন না, যা তার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। 1934 সালে তিনি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।